5 আগস্টের পর আত্মগোপনে পুলিশের 50-এর বেশি কর্মকর্তা দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা এবং রাজনৈতিক সদিচ্ছায় জোর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ ইস্যুতে সম্পর্কে নতুন জটিলতার শঙ্কা, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের, চলছে শেষ সময়ের প্রস্তুতি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ সরকার, প্রতিবাদ সমাবেশে 11 দল, কারো দাদাগিরি মেনে না নেয়ার হুঁশিয়ারি। ইসলামী ব্যাংকে গ্রাহকদের আস্থায় নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের, নতুন পরিষদ গঠনে দক্ষদের অগ্রাধিকার দেওয়ার দাবি। ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা, হরমুজ প্রণালীর অচল অবস্থা দূর হবার আশা। এবং প্রকৃতির টানে রেমাক্রি নামাখুম জলপ্রপাতে ছুটছে পর্যটক, প্লাস্টিকের বোতল, নানা ধরনের বর্জ্যে হুমকির মুখে পরিবেশ। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। সেই সাথে আলিফ এবং তামান্না, আপনাদেরও গুড মর্নিং। একটি ভালো খবর, কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে চুক্তি, তারা দীর্ঘদিন পরে একটি চুক্তিতে পৌঁছানোর কথা শোনা যাচ্ছে এবং বিশ্ব নেতারা স্বাগত জানিয়েছেন। হরমুজ প্রণালীর যে অচল অবস্থা ছিল সেটা দূর হবার আশা করছেন, তো এটা কিন্তু নিশ্চয়ই ভালো খবর। সেই ভালো খবরের সঙ্গে কিন্তু শঙ্কা থেকে যাচ্ছে, কেননা ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বিভিন্ন ইস্যুতে কিন্তু শান্তি চুক্তি ভঙ্গের একটি রীতি রয়েছে তাদের। তো সেই জায়গায় আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি শঙ্কার জায়গা থেকে যাচ্ছে আসলে কতখানি সঠিকভাবে বাস্তবায়ন হবে এই শান্তি চুক্তি। এবং এর আগেও কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার ঘটনা কিন্তু ফিলিস্তিন ইস্যুতে কিন্তু বারবার এরকম ইসরায়েলের পক্ষ থেকে শান্তি চুক্তি ভঙ্গ এবং যুদ্ধবিরতির মাঝেও হামলার ঘটনাও ঘটেছে। তো সবকিছু মিলিয়ে আসলে শঙ্কার জায়গা থেকেই যায়। এই যুদ্ধের শুরুটা যদি বলি, তাহলে শুরুটাও কিন্তু তার একটি চুক্তিতে পৌঁছানোর জন্যই কিন্তু আলোচনা করছিলেন, তার মাঝেই কিন্তু আবার তারা যে চুক্তিভঙ্গ যদি বলি এবং শর্তভঙ্গ, সেগুলো কিন্তু বারবারই করে আসেন। তারপরেও এবার অনেক বার তো তারা এরকম করেছে, তো এবার একটু কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। তারপরেও আপনারা যেমনটা বলছেন, শঙ্কা কিন্তু এখনো দূর হচ্ছে না। এবং আশার আলো দেখার আরেকটি কারণ রয়েছে, যেমনটি আসলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু গতদিন বলেছেন যে এই যে যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তি যে বিলম্ব হওয়া, তার পেছনে তিনি সরাসরি ইসরায়েলকে দায়ী করে ফেলেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সম্পর্কের মাঝে আসলে ইসরায়েলকে দায়ী করা, তার যে দ্বিমুখী মনোভাব, সেটিরই আসলে কোনো রাগ ঢাক তিনি রাখলেন না। বিশ্লেষকরা অনেকদিন আগে থেকেই বলছিল যে এই যুদ্ধে জড়ানো আসলে তার ওয়াইজ ডিসিশন ছিল না, বিভিন্ন বিশ্ব নেতারা এবং আমেরিকানরাও স্বয়ং বলছিলেন। আলিফ, তামান্না, যেমনটা আমরা গত বিশ্বকাপেই গুঞ্জন উঠেছিল যে মেসি গত বিশ্বকাপেই খেলবেন কিনা, এটা নিয়ে কিন্তু ছিল। সেই বিশ্বকাপ তো খেললেন তিনি, সবাই বলছিল যে এটা হয়তো তিনি ট্রফি নেওয়ার পরে, হাতে ট্রফি উঁচিয়ে ধরার পরে হয়তো তার বিশ্বকাপ যাত্রা শেষ হবে, কিন্তু তাও কিন্তু শেষ হয়নি। তিনি কিন্তু এবারও খেলছেন এবং পুরো দমে, যেমনটা আমরা এক্সপ্লেনারে দেখছিলাম যে আসলে আর্জেন্টিনা তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য কিন্তু তিনি খেলছেন না, বরং তার কন্ট্রিবিউশনের জায়গা রয়েছে, সেজন্যই কিন্তু বলা হচ্ছে যে তিনি এই বিশ্বকাপের জন্যই আসলে প্রস্তুতি নিচ্ছিলেন বিগত 4 বছর। সেটি আসলে যখন কিনা লিওনেল মেসি সৌদির ক্লাবগুলো থেকে আসা এত কারি টাকার অফার ফিরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের একটি ক্লাব মায়ামিতে উনি যোগ দিলেন, তখনই বোঝা যাচ্ছিল আসলে পরবর্তী বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্রের মধ্যে হয়তো মেগা কোনো প্ল্যান তার মাথায় রয়েছে। এবং আপনি একজন মেসি ভক্ত, আর সেই জায়গা থেকে আপনি বলছিলেন, যখন আমরা দেখছিলাম প্রতিবেদন এক্সপ্লেইনারটি দেখছিলাম, তখন আপনি বলছিলেন যে হচ্ছে আজকের দিনে 2006 সালে প্রথম মেসির প্রথম ম্যাচ মন্টেনিগ্রোর বিপক্ষে, এবং সেই ম্যাচ কিন্তু 6-0 গোলে মন্টেনিগ্রোকে উড়িয়ে দিয়ে মেসির উড়ন্ত সূচনা হয়েছিল বিশ্বকাপে। আর সেই মেসি আজ হয়তো জীবনের শেষ বিশ্বকাপ আগামী দিন মাঠে নামবেন। দেখা যাক কি হয়। আরো নানা প্রসঙ্গ আমাদের হাতে রয়েছে। এবার একটু দেশের খবরে যাব, যেমনটি আসলে আমরা দেখছিলাম যে বেনজির আহমেদ তিনি গ্রেফতার হওয়ার পর থেকেই কিন্তু ঘুরে ফিরে একটি প্রসঙ্গ আসছে, আরো অনেক পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা কিন্তু অর্ধশত পুলিশ কর্মকর্তা কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের বিরুদ্ধে নানা ধরনের মামলা রয়েছে। বেশিরভাগই মামলা কিন্তু দেশের বাইরে নয়, দেশের মধ্যেও এমন অনেকে রয়েছেন যারা আসলে ধরাছোঁয়ার বাইরে, বা যাদেরকে আসলে গ্রেফতার এখন পর্যন্ত করা হয়নি বা তদন্তের আওতায় আনা হলেও তদন্ত করা হবে বললেও আসলে আক্ষরিক অর্থে সেভাবে তদন্ত করা হয়নি। মানে তাদের
অনেকের দেখা যায় সম্পদ জব্দ করা হয়েছিল বেনজির আহমেদ আরো দু একজনের, এবং সেই সম্পদ জব্দের ব্যাপারেও কিন্তু বলা 24-এর হয়েছে। সময়ের যে বলা হচ্ছে যে তখন পর্যন্ত পুলিশ যে আসলে বিতর্কিত ছিল, সেই বিতর্কের ধারা কিন্তু তারা আসলে বজায় রেখেছে। কিছুদিন আগে যে নাইম ইস্যুতে পুলিশ কিন্তু আরো একবার বিতর্কিত হলো। আমার মনে হয় যে পুলিশেরও আসলে এই জায়গাগুলো নিজেদের, আসলে আমরা যতই বলি যে ব্যক্তির দায় সংগঠনের নয়, তারপরেও আসলে ব্যক্তির দায় কিন্তু সংগঠনকে নিতে হয়। কেননা আমি কিভাবে তাকে প্রশিক্ষণ করালাম, কি মাইন্ডসেট তার মধ্যে আমি দিয়ে দিলাম, সেই প্রশ্ন কিন্তু আসলে কর্তৃপক্ষের কাছেই থেকে আর যায়। জনগণ বান্ধব, জনগণের কাছে পুলিশ যতটা সহজ হয়, কারণ জনগণ তো সহজে পুলিশের কাছেই ছুটে যায়, তারপরে পুলিশের কাছে কিন্তু 999-এ কল দেয় তাদের কোনো একটা দরকার হলে। তো সেই পুলিশ আর জনগণের মধ্যে দূরত্ব বোধহয় একটু কমানো দরকার, পুলিশের আরেকটু বেশি দায়িত্বশীল হওয়া দরকার। 5 আগস্টের পর পলাতক বা আত্মগোপনে পুলিশের 50-এর বেশি কর্মকর্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতে অবস্থান করছেন তাদের অনেকেই। প্রায় সবার বিরুদ্ধেই রয়েছে হত্যা চেষ্টা সহ নানান রকম মামলা। তাদের দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা ছাড়াও রাজনৈতিক সদিচ্ছায় জোর দিচ্ছেন সাবেক পুলিশ প্রধানরা, পাশাপাশি দিচ্ছেন দ্রুত তদন্ত শেষের তাগিদও। জুলাই অভ্যুত্থান দমনে এভাবে বেপরোয়া ভূমিকায় ছিল পুলিশ। গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ থেকে শুরু করে বিগত সরকারকে নানান বুদ্ধি পরামর্শ দিয়ে এতে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে হয় বিদেশে পালাতে হয়েছে, নয়তো যেতে হয়েছে আত্মগোপনে। হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের নানা মামলায় আসামি হয়েছেন তারা। সে মামলায় বড় নাম সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সঞ্জিত কুমার রায়, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের মতো কর্মকর্তারা। গোয়েন্দা সূত্র বলছে 117 মামলার আসামি হাবিবুর রহমান রয়েছেন যুক্তরাজ্যে, হারুনর রশিদের অবস্থান যুক্তরাষ্ট্রে। তার নামে মামলা 171টি, মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা 46টি। তিনি ও প্রলয় জোয়ারদার পলাতক ভারতে। আরেক কর্মকর্তা 125 মামলার আসামি বিপ্লব কুমারের অবস্থান এখনো জানা যায়নি। এ অবস্থায় সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, অভিযুক্ত কর্মকর্তাদের ফিরিয়ে বিচার নিশ্চিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, পাশাপাশি তৎপরতা বাড়াতে হবে কূটনৈতিক চ্যানেলে। ডিপেন্ড করে গভর্নমেন্টের সদিচ্ছার উপরে, অথরিটির, ওই দেশের অথরিটি, এই দেশের অথরিটি, তারা যদি পার্সু করে নিশ্চয়ই আনা যায়। আরেক সাবেক পুলিশ প্রধান বাহারুল আলমের পরামর্শ, সাবেক পুলিশ কর্মকর্তাদের মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে নির্দোষদের দায় মুক্তি দিতে হবে। অনেক পুলিশ অফিসার ইনভলভ ছিলেন, সেটা অতি উৎসাহী হয়ে হোক অথবা যে কোনোভাবেই হোক। 8-10টা তো আমার মনে করে আমরা অ্যাপ্লাই করেছি ফর ইস্যুইং নোটিস। যদি অপরাধী হয়ে থাকেন সেটার জন্য আইনগত যে ব্যবস্থা, অথবা যদি না হয়ে থাকেন তাহলে তাকে এই অ্যাকুইটাল দেওয়া। দায়ীদের বিচার নিশ্চিত করে নির্দোষদের দায় মুক্তিতে বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়বে এবং অনিশ্চয়তা কমবে বলেও মনে করছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই দেশের সম্পর্কে নতুন জটিলতা তৈরি হবে বলছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। মন্ত্রী পদমর্যাদার কারোর সঙ্গে এমন আচরণে বিস্ময় জানান তিনি। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও টেলিভিশন টকশোর পরিচিত মুখ ডাক্তার জাহিদুর রহমান। বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার পাশাপাশি সরকার প্রধানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে দিল্লিতে তার সঙ্গে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ নিয়ে বিস্ময় জানান সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির। প্রতিবাদের পাশাপাশি সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ারও আহ্বান তার। আমি খুব আশ্চর্য হচ্ছি যে মন্ত্রী পর্যায়ের একজন ভদ্রলোককে এইভাবে হেনস্থা করা হতে পারে, এটা আমাকে একটু আশ্চর্য করছে। যদি সত্যি ভারতের বিমানবন্দরে তারা ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের সরকারের দিক থেকে প্রতিবাদ করা হবে।
এই কূটনীতিক বলেন ৫ আগস্টের পর নানা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছে এই ঘটনা তাতে নতুন জটিলতা তৈরি করবে, তাই দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের প্রতিও আহ্বান জানান তিনি। আমাদের সম্পর্ক এখন সামনের দিকে যাওয়া এই নিয়ে সাম্প্রতিককালে যেসব জটিলতা হচ্ছে তার উপর একটা নতুন জটিলতা তৈরি হলো, এটা তো নিঃসন্দেহেই বলা যায়। ডাক্তার জাহেদের এই সফরে দিল্লি বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের কারণ না থাকাকে দুঃখজনক বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। প্রোটোকল সার্ভিস জন্য বিমানবন্দরকেও জানানো হয় এবং সেখানে বিমানবন্দরে আমাদের মিশনের কর্মকর্তারা উপস্থিত থাকার কথা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা দেয়ায় তৈরি হয়েছে অস্বস্তি। একে দুঃখজনক বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে ভারত গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। এতে সফর বাতিল করে কলম্বো হয়ে দেশে ফেরেন তিনি। এ নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দিলেও ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই ঢাকায় শুরু হয় কূটনৈতিক তৎপরতা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন এই ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়, সংগ্রহ করা হচ্ছে বিস্তারিত তথ্য। আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। ঘটনাটিকে দুঃখজনক বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। দিল্লিতে ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে ঘটা এই ঘটনার প্রেক্ষিতে সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়েছে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। কক্সবাজারের একরাম হত্যায় সরাসরি জড়িত ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই কথা বলেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। জানান ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। ক্ষমতা, দম্ভ এবং দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক এক ব্যক্তি বেনজির আহমেদ। র্যাব ও পুলিশের শীর্ষ পদে দায়িত্ব পালনের নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন সাবেক এই পুলিশ প্রধান। দীর্ঘদিন আত্মগোপনে থাকা আলোচিত সমালোচিত এই সাবেক পুলিশ মহাপরিদর্শককে গত 12 জুন সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বললেন তার গ্রেপ্তার, দেশে ফেরানো ও বিচারের মুখোমুখি করা নিয়ে। র্যাবের গোপন বন্দিশালায় গুম, শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড সহ তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল, সেখানেও তিনি আছেন। পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত। বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠাতে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। পুলিশের একটা সংস্থা আছে যার মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয় বা কালার কোডের নোটিশ পাঠানো হয়। আমরা অলরেডি আমাদের ওয়ারেন্টের কপি তাদেরকে দিয়ে দিয়েছি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। উইশ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয়ে দুর্নীতিসহ নানা অপকর্মে জড়ান সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুবাইয়ে গ্রেপ্তারের পর তাকে ফেরাতে কূটনীতির পাশাপাশি দুদেশের রাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ, একথা বলেছেন বিশেষজ্ঞরা। সাব্বির আহমেদের রিপোর্ট। হ্যালো, 2018 সালের 26 মে মুঠোফোনের এই আর্তনাদেই স্পষ্ট হয় র্যাবের কথিত ক্রসফায়ার নাটক এবং নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞের কথা।
কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরামের এই হত্যার ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, তার বিরুদ্ধে 17টি বৈষম্যবিরোধী হত্যা ও হত্যা চেষ্টা সহ অন্তত 27টি মামলা রয়েছে। তার পরিবারের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের। ওই সময় যেহেতু তার এসব অভিযোগের ব্যাপারে কোনো ধরনের প্রতিকারমূলক উদ্যোগ অথবা কোনো অনুসন্ধান করা হয়নি, তাতে তো মনে হয় যে এটা আসলে রাষ্ট্রীয় প্রশ্রয়ই হয়েছে। সাবেক এই আইজিপির মতে, সরকারি চাকরিতে থেকে তিনি যা করেছেন তা চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আসলে তখন তো পুরো রাষ্ট্রযন্ত্রই আসলে বলা যায় দুর্নীতিগ্রস্ত ছিল। একটা ফ্যাসিস্ট রেজিম যেহেতু ছিল, তারা তাদের ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে তারা সব ধরনের অনৈতিক, অন্যায়, বেআইনি কাজ করেছে। পুরো প্রশাসন যন্ত্র অথবা রাষ্ট্রযন্ত্রের অংশ হিসেবেই বলা যায় যে তৎকালীন আইজি পুলিশ এই কাজগুলো করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার বেনজিরকে ফেরাতে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সুসম্পর্ক। বেশ জটিলতা আছে, অত সিম্পল না। আবার অনেক সময় হয় যে দুই রাষ্ট্রের মধ্যে যদি একটা ভালো আস্থা থাকে, তখন কিন্তু কি বলা হয় সহজ হয়ে যায়। অনেক সময় হয় যে এসব ব্যক্তি আবার একাধিক পাসপোর্ট রাখে, তো তারা তখন বলবে যে আমি এই পাসপোর্ট না, আমার এই পাসপোর্ট। সেই জায়গায় আবার কি বলা হয় না ফেরার বিষয় চলে আসে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় গেল 12 জুন দুবাইয়ে গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। তেমন না, যেমনটা আসলে আমরা শুনছিলাম যে রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয়ে যখন দুর্নীতি হয় তখন দুর্নীতির মাত্রাটা কিন্তু অন্য পর্যায়ে চলে যায়। আর যদি বলি রাষ্ট্রে যদি এই যে সুশাসন প্রতিষ্ঠা করা না যায়, যারা আসলে রক্ষক তারাই যখন ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের আসলে যাওয়ার তেমন এবং কোনো এই জায়গা কারণেই থাকে না। কিন্তু পুলিশের উপরে দিন দিন আস্থা মানুষের কমে যাচ্ছে। মানুষ আসলে পুলিশকে ঠিকভাবে, এখন আমি জানি না যে এখন খুব একটা পরিবর্তন হয়েছে কিনা, পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষের মনোভাব আসলে আমার মনে হয় আগের জায়গাতেই রয়েছে পুলিশের সম্পর্কে। খুব একটা হয়তো পরিবর্তন তারা করতে এই যে পারেনি। কিছুদিন আগে যদি আমরা এই যে ধর্ষণ মামলার মধ্যে রামিসা হত্যার ধর্ষণের এই কার্যক্রমের মধ্যেই, এই আন্দোলনের মধ্যেই চট্টগ্রামের কিন্তু একটি ঘটনা ঘটেছিল। তখন ধর্ষণ যিনি চেষ্টা করেছেন তাকে কিন্তু পুলিশের কাছে সোপর্দ না করে তারা নিজেরাই আইন হাতে নিতে চাচ্ছিল। আর একজন এরকম ধর্ষণ চেষ্টার একজন আসামিকে পুলিশ থানায় নিয়ে গেছে পুলিশের পোশাক পরিয়ে। মানে কোন পর্যায়ে আসলে পুলিশের উপরে আস্থা মানুষের গিয়েছে। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশ পুলিশ খুবই বিতর্কিত একটা অবস্থানে রয়েছে। নানান খবরাখবর আমরা জানছিলাম ইমন, স্টার নিউজের পর্দায় গুড মর্নিং বাংলাদেশে আরো নানান খবরাখবর জানতে চাই। আমরা পত্রিকার খবর একটু জানবো। পত্রিকার খবর জানাতে আমাদের সঙ্গে আরেকটি স্টুডিওতে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ, চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ ইমন এবং তাবান্না, আপনাদের দুজনকেই। আমরা আমাদের গুড মর্নিং বাংলাদেশের নিয়মিত আয়োজন, সকালে অনেকের যেভাবে দিনটা শুরু হয় খবরের পাতায় চোখ বোলাতে বোলাতে, তাকেই আরেকটু সহজ করে দেওয়ার জন্য আমরা খবরের কাগজে বাংলাদেশের অন্যতম প্রধান পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে, দৈনিকগুলো রয়েছে, সেগুলোর প্রধান শিরোনাম এবং বিভিন্ন খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আপনাদের সঙ্গে আজ আমি আছি। প্রথমে আমরা দেখতে চাই বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় দৈনিক প্রথম আলো। তো প্রথম আলোর প্রথম পাতায় আসলে যে বিষয়গুলো স্থান পেয়েছে, প্রথমে রয়েছে দিল্লিতে উপদেষ্টাকে হেনস্থা, সম্পর্কে অস্বস্তি, প্রতিবাদ। যেমনটি আমরা খবরে বলছিলাম, আসলে ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে সেখানে কিন্তু তাকে ভারতে প্রবেশ করতে দেয় প্রথমে অস্বীকৃতি জানানো হয়, অর্থাৎ তাদের পক্ষ থেকে বলা হয় ওয়াচ লিস্ট বা কালো তালিকায় তার নাম থাকার কারণে তাকে আসলে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়, যেটিতে পরবর্তীতে তার ভারতে প্রবেশের অনুমতি মিললেও ডাক্তার জাহিদুর রহমান তিনি কিন্তু সেই অনুমতি প্রত্যাখ্যান করেন এবং তিনি ভারত সফর বাতিল করে দেশে ফিরে আসেন এবং সেটি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি আরও কিছু তথ্য রয়েছে, যেমনটি আসলে বাংলাদেশের পক্ষ থেকে বা ঢাকার পক্ষ থেকে প্রতিক্রিয়া কেমন ছিল সেটিও এখানে বলা হয়েছে। যে
ভারতের ভারপ্রাপ্ত যিনি হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত তাকে আসলে ঢাকা তলব করেছে এবং ডক্টর খলিলুর রহমান এই বিষয়ে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি বলেছেন এই যে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি আসলে এই ক্ষেত্রে কারণ দর্শানোর জন্য তিনি আসলে ভারতীয় হাই কমিশনার ভারপ্রাপ্ত হাই কমিশনার যিনি রয়েছেন তাকে তলব করেছেন এবং এই জায়গায় সম্পর্কের যে অবনতি এবং নতুন সরকার আসার পর যে ধীরে ধীরে সম্পর্কের উন্নতির দিকে যাওয়ার যে একটি প্রবণতা ছিল, যেটির পথে প্রথম যে বাধাটি হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের যে সরকার পরিবর্তন, তারপরে কিছুটা পরিবর্তন ঘটে দুই দেশের সম্পর্কে এবং পরবর্তীতে সবশেষ এই জাহেদুর রহমানকে ভারতের প্রবেশে বাধা দেয় এবং জিজ্ঞাসাবাদের ঘটনায় কিন্তু সম্পর্কের শীতলতা আরও বেড়ে যায় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘটনা প্রবাহ কেমন ছিল, উপদেষ্টা সফর নিয়ে চিঠি, ফোনালাপ সবকিছু নিয়ে আসলে পারস্পরিক যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহ নিয়ে আসলে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। আরও যে সমস্ত খবর রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, ইরান যুক্তরাষ্ট্র ইস্যুটিও এখানে শিরোনামে এসেছে এবং ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে যেমনটি আমরা খবরে বলছিলাম আসলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যেমনটি দাবি করে আসা হচ্ছিল যে ইরানের সঙ্গে যে চুক্তি, যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তির যে ঘটনাটি সেটি আসলে একদিনের মধ্যে ঘটবে এবং তিনি কিন্তু সেটি ঘটিয়েছেন। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেমনটি প্রত্যাশা করেছিলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আসলে চুক্তি শুক্রবার সই হতে যাচ্ছে। যদিও ইরানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি যেমনটি বলছিলেন যে আসলে এক সপ্তাহের মাঝে বা আগামী 7 দিনের মাঝে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সই হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছিলেন না, তবে তারপরেও কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুক্তি সই হতে যাচ্ছে। শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তিটি সই হতে পারে বলে জানানো হয়েছে এবং সেই জায়গায় আসলে ইরানের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ বর্তমান ধর্মীয় নেতা মুস্তফা খামেনি তিনি যেমনটি দাবি করে আসছিলেন কিংবা ইরানের বিভিন্ন দায়িত্বশীল পর্যায় থেকে যেমনটি দাবি করে আসা হচ্ছিল সেই দাবিগুলো প্রকাশ্যে এনেছেন তারা এবং পরমাণু নিরস্ত্রীকরণ কিংবা সবকিছু মিলিয়ে যে সমস্ত শর্ত রয়েছে শান্তি চুক্তি সেগুলো নিয়ে আসলে পরবর্তীতে কি ঘটনা প্রবাহ হয় সবকিছুই আসলে এই প্রতিবেদনটিতে প্রথম আলোতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আরও একটি আলোচিত ঘটনা যেটি বেনজিরকে ফিরিয়ে আনার চেষ্টা এবং বেনজিরকে ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ নিতে হবে সেটি নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল। গত 12ই জুন তিনি দুবাই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে কিন্তু আলোচনায় রয়েছে তাকে আসলে কিভাবে ফিরিয়ে আনা যাবে এবং সেই ফিরিয়ে আনার পেছনে পরবর্তী পদক্ষেপগুলো কি হবে, কি কি বাধা রয়েছে, কতদিনের কর্মসীমা রয়েছে, সবকিছু মিলিয়ে আসলে এখানে আরেকটি প্রতিবেদন করা হয়েছে। পরবর্তীতে এখানে বিশ্বকাপ নিয়ে কথা রয়েছে। আপনারা জেনে থাকবেন আর্জেন্টিনা কিন্তু আগামী দিন মাঠে নামতে যাচ্ছে এবং সেই আর্জেন্টিনার মাঠে নামার বিষয়টি এবং মুকুট ধরে রাখার যে লড়াই সেটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি আজকের ম্যাচ বেলজিয়াম মিশর এই যে পয়েন্ট ভাগাভাগি সেটিও এখানে স্থান পেয়েছে এবং সবকিছু মিলিয়ে আসলে বিশ্বকাপের যে উন্মাদনা সেটি আসলে এই জায়গায় প্রকাশ পেয়েছে। আরও একটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে এখানে, সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা যেটি কিনা অবৈতনিক ছিল সেখানে কিন্তু পরীক্ষা ফি যুক্ত করা হয়েছে। এখানে মোটামুটি তৃতীয় শ্রেণীতে প্রতিটি শিক্ষার্থীর আসলে পরীক্ষা ফি বাবদ 30 টাকা, চতুর্থ শ্রেণীতে 40 টাকা এবং পঞ্চম শ্রেণীতে 50 টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা আসলে সার্বজনীন এবং অবৈতনিক আইন অনুযায়ী, সেই জায়গায় আসলে নতুন করে এই যে পরীক্ষা ফি সেটির প্রতিক্রিয়া কেমন হতে যাচ্ছে এবং প্রক্রিয়াটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে সবকিছু মিলিয়ে একটি প্রতিবেদন এখানে রয়েছে। এবং ইসলামী ব্যাংকের বিষয়টি আসলে প্রথম পাতায় নিয়ে আসা হয়েছে যে নতুন করে দায়িত্ব নেওয়া যে পরিচালনা পর্ষদ তার প্রতি আসলে এবং বাংলাদেশ ব্যাংক যে দায়িত্ব নিয়ে গেল পুরনো পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে এবং সিটি ব্যাংকের এমডি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সব কিছু মিলিয়ে আসলে গ্রাহকদের আস্থা ফেরাতে কি কি কার্যপদ্ধতি নেওয়া যেতে পারে এবং তারল্য সংকট মোকাবেলা করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হবে সর্বোপরি সবকিছু নিয়ে কিন্তু এখানে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা যদি আরও কিছু দৈনিকের দিকে তাকাতে যাই, আর একটি দৈনিক যুগান্তর রয়েছে, জাতীয় দৈনিক। সেই যুগান্তরে প্রথম পাতায় কি কি শিরোনাম রয়েছে সেগুলো আমরা একটু আপনাদের জানাতে চাই। সেখানেও কিন্তু যথারীতিভাবেই ঢাকা দিল্লি সম্পর্কে যে অস্বস্তির যে বিষয়টি সেটি আসলে প্রধান শিরোনাম হিসেবে উঠে এসেছে। ঢাকা দিল্লি সম্পর্কে যে অস্বস্তি সেটির মূল কারণ যেটি এখন আলোচিত ঘটনা সেটি হচ্ছে জাহেদুর রহমানকে দিল্লি প্রবেশে বাধা দেয় এবং পরবর্তীতে ওয়াচ লিস্টে তার নাম থাকা, এই সব কিছু নিয়ে ভারতের পক্ষ থেকে বলা হলেও বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু কারণ দর্শানোর জন্য যেমনটি আমরা এর আগেও বলেছি
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তারা কিন্তু সবাই পৃথক পৃথক বিবৃতিতে আসলে এই ঘটনা নিয়ে তাদের যে মনোভাব কিংবা পরবর্তী কার্যপদক্ষেপ কী হবে, ভারতীয় হাই কমিশনারকে তলব করা এবং তার কাছে কারণ দর্শানো, কারণ জানতে চাওয়া যে পাল্টাপাল্টি ফোন আলাপ এবং চিঠি আদান প্রদানের পরও আসলে কেন জাহিদুর রহমানকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হলো বা মুখোমুখি হতে হলো সেটি নিয়ে জানতে চাওয়া হবে। পাশাপাশি আরও যে সমস্ত বিষয় রয়েছে, ইরানে হামলা এবং যুক্তরাষ্ট্র ইরানের বিষয়টি উঠে এসেছে। যদিও যেমনটি এর আগে আমরা আলোচনার সময় আমরা বলছিলাম যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিংবা ইসরায়েলের পক্ষ থেকে শান্তি চুক্তি কিংবা যুদ্ধবিরতি আসলে কতটুকু কার্যকর হয় সেই বিষয়ে কিন্তু সন্দেহ থেকে যায় এবং এই যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে এর মাঝেও কিন্তু হামলার বিষয়টি রয়ে যাচ্ছে এবং জ্বালানি তেল সংকট নিরসনে যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে অবরোধ সেটি তুলে দেয় এবং ইরানের পক্ষ থেকে সেই জায়গায় কি কি ছাড় দেওয়া হতে পারে সেগুলো নিয়ে আসলে চুক্তিতে কথাবার্তা হবে এবং এ বিষয়ে কিন্তু বিভিন্ন পরাশক্তি দেশ যারা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই ব্যাপারটিকে সম্মান জানানো হয়েছে এবং তারা এ ব্যাপারে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। পাশাপাশি আপনারা জেনে থাকবেন G7 বৈঠক হতে যাচ্ছে। সেই G7 বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এই হরমুজ প্রণালী এবং যদি চুক্তির স্বাক্ষর হয়ে যায়, সমঝোতা স্মারক যদি স্বাক্ষর হয়ে যায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে, সেই ক্ষেত্রে কিন্তু হরমুজ প্রণালী খুলে যাবে এবং সেই ক্ষেত্রে নতুন করে যে জ্বালানি সংকট তৈরি হওয়ার একটি সন্দেহ বা শঙ্কার জায়গা তৈরি হয়েছিল সেই জায়গায় কিন্তু আসলে অনেকাংশেই যে শঙ্কার মেঘ সেটি কেটে যেতে পারে। পাশাপাশি আর কি কি রয়েছে যদি আমরা একটু দেখতে চাই, এই জায়গায় বেনজির আহমেদ তার গ্রেফতার হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে এবং দৃষ্টান্ত হিসেবে খুনি মোবারক তাকে যেভাবে ফিরিয়ে আনা হয়েছে সেই জায়গা থেকে বেনজিরকেও ফিরিয়ে আনা হবে এমনটি আসলে দাবি করা হয়েছে এবং এ জায়গায় একটি একটি ঘটনা প্রবাহ প্রকাশ করা হয়েছে প্রতিবেদন আকারে, যেখানে আসলে ইন্টারপোলের কবজায় আসলে কিভাবে বেনজির আহমেদ গ্রেফতার হলেন সে বিষয়টি আসলে এখানে তুলে ধরা হয়েছে। যেমনটি আসলে আমরা এই সংবাদপত্র প্রতিবেদনগুলো পড়ার আগে আমাদের প্রতিবেদনে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে বেনজির আহমেদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকমের অপরাধের প্রমাণ রয়েছে এবং প্রমাণ রয়েছে বলতে তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, দুর্নীতি, মানি লন্ডারিং এবং কি গুম খুনের সঙ্গে তার সম্পৃক্ততা সেখানেও কিন্তু রয়েছে। সেই জায়গায় আসলে আর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইসির কেনাকাটায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো নিয়ে আসলে এখানে কথা বলা হয়েছে, প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আরেকটি বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেটি হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সন্তানের নাম অনুযায়ী যে ইউনিয়নের নামকরণ করা হয়েছে সেটিকে আসলে মিরাকুলাস একটি ঘটনা এবং তিনি বলেছেন মিরাকেলই আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে, সে বিষয়ে একটি প্রতিবেদন এখানে প্রকাশ পেয়েছে। পাশাপাশি আসলে ফুটবল বিশ্বকাপ যেমনটি আসলে বলছিলাম, আজ রাতে ফ্রান্স এবং কাল সকালে আর্জেন্টিনা মাঠে নামছে, অর্থাৎ গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট তারা কিন্তু আজ তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে। আমরা আরেকটি দৈনিকে যেতে চাই, সেখানে রয়েছে আমার দেশ। তো সেই আমার দেশ পত্রিকায়ও যেমনটি আসলে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বেনজির আহমেদের গ্রেফতার এবং এই গ্রেফতার ইস্যুতে আওয়ামী লীগের মাঝে আতঙ্ক বিরাজ করছে এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং যেমনটি আসলে ধারণা করা হয় যে নিরাপদ আশ্রয় খুঁজতে পূর্ববর্তী সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রী নেতা যারা ছিলেন তারা আসলে নিরাপদ আশ্রয় খুঁজতে বিভিন্ন দেশে স্থানান্তরিত হয়েছেন কিংবা বিভিন্ন দেশে গিয়েছেন। তারপরও আসলে তাদের মাঝে এখন যে ভয়ের বা আতঙ্কের সৃষ্টি হচ্ছে আসলে এই বেনজির আহমেদ গ্রেফতারের ঘটনাটিতে এবং এই জায়গায় বেনজির আহমেদের এই গ্রেফতার ইস্যুতে আসলে যেমনটি আসলে ধারণা করা হয় যে এই জায়গায় আর যে সমস্ত জিনিস রয়েছে যে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র চুক্তি হতে যাচ্ছে সেই চুক্তি বিষয়ে যে অনিশ্চয়তাগুলো ছিল সেগুলো কেটে গেছে যেমনটি দাবি করা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে, সংবাদপত্রের কালো দিবস আজ অর্থাৎ 1975 সালের এই দিনে অর্থাৎ এই দিনে 16ই জুন তৎকালীন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন যে একদলীয় বাকশাল সরকার ছিল তারা কিন্তু গণমাধ্যমের ওপর এক ধরনের খড়গ চাপিয়ে দিয়েছিল এবং সেই বিষয়টি এখানে রয়েছে। মোটামুটি পত্রিকাগুলোতে আজ শিরোনামে একই রকম জিনিস কিন্তু স্থান পেয়েছে। আমরা একটু যদি একটি ইংরেজি পত্রিকা দ্য নিউ এজ সেখানে যদি তাকাই, সেখানে আসলে প্রথম যে হেডলাইনটি রয়েছে সেটি হচ্ছে প্রপোজড অ্যামেন্ডমেন্টস টু উইকেন এসএসসি ফার্দার, অর্থাৎ এই জায়গায় দুর্নীতি দমন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন যারা রয়েছে তাদের ওপর যে আসলে উইকেন বা দুর্বল করে দেওয়ার যে বিষয়টি সেটি আসলে এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ 120 দিনের যে ডেডলাইন সেই 120 দিনের ডেডলাইনটিও কিন্তু উঠে যাবে নতুন আইনের মধ্য দিয়ে, সেটি আসলে এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা যদি এখানে আরেকটু অন্য যে ইয়েগুলো রয়েছে শিরোনামগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলি, সেখানে আসলে গভর্নমেন্ট সামন্স ইন্ডিয়ান এনভয় ওভার দিল্লি ইনসিডেন্ট, এই জায়গায় যেটি বলা হয়েছে যে জাহিদুর রহমান ইস্যুতে যে আসলে
গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে সেটি আসলে স্থান পেয়েছে। পাশাপাশি বেনজির আহমেদের ঘটনাটিও উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে। এখানে আরও একটি বিষয় নতুন যেটি রয়েছে সেটি হচ্ছে বিএসএফ এক্সপ্লোরস ক্রুড বম্বস আফটার পুশ ইন বিডস ফয়েলড, অর্থাৎ এই জায়গায় পুশ ইন ইস্যুতে বিএসএফ এর যে প্রতিক্রিয়া সেটি নিয়ে কথা বলা রয়েছে। পাশাপাশি ইরান ইসরায়েল ইস্যু কিংবা ইউএস ইরান ইস্যু যেটি আসলে ডিল হতে যাচ্ছে টু এন্ড ওয়ার রিওপেন হরমুজ, অর্থাৎ যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য যে চুক্তিটি স্বাক্ষর হতে যাচ্ছে সে বিষয়ে কথা বলা হয়েছে। এবং এখানে কিন্তু বিস্তারিতভাবে সেই আইডিএফ কিংবা আইআরজিসির পক্ষ থেকে যে পাল্টাপাল্টি কথা এবং সবকিছু মিলিয়ে আসলে একটি প্রতিবেদন এখানে প্রকাশ করা হয়েছে। তো এই ছিল আসলে আজকের আমাদের যে আজকের সর্বাধিক পঠিত যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোতে আসলে কি কি শিরোনাম স্থান পেয়েছে আমরা সেগুলো আসলে দেখাচ্ছিলাম। দর্শক, আমরা আজ এই পর্যন্ত ছিল আমাদের নিয়মিত আয়োজন, প্রতিদিনের আয়োজনের মতো আগামী দিনও আমাদের এই আয়োজন থাকবে। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদিক ইমন এবং তাসফিয়া তামান্না। আমির আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তামান্না, আলিফ যেমনটা জানাচ্ছিলেন, আমরা সকালে যে গুড মর্নিং বাংলাদেশে যে শিরোনামগুলো জানিয়েছি সেগুলোই বেশিরভাগ পত্রিকার শিরোনাম ছিল, মোটা দাগে সেইগুলোই শিরোনাম হয়েছে। এবং ওই যে বেনজিরের ঘটনাটিকে কিন্তু খুব বেশি করে হাইলাইট করা হয়েছে এবং বিশ্বকাপ তো সেই সঙ্গে রয়েছে, তাকে কিভাবে ফিরিয়ে আনা যায় বিশ্বকাপে। ওই যে পরবর্তী দুইটা ম্যাচ কিন্তু আজ এবং কাল সকালে কিন্তু ওই যে গতবারের যারা ফাইনালিস্ট ছিলেন ফ্রান্স এবং আর্জেন্টিনার কিন্তু খেলা। তো সব দলের যখন এরকম ধরাশয়ী অবস্থা হচ্ছে তখন কিন্তু অনেকের নজর, সবার নজরে কিন্তু আসলে আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে কিভাবে শুরু করে এবং বাংলাদেশে যেহেতু আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান বেশি, সেই জায়গা থেকেও কিন্তু ব্রাজিলের খেলা হয়ে গিয়েছে, আর্জেন্টিনার খেলা আগামীকাল একটা টানটান উত্তেজনায় কিন্তু আসলে গত বিশ্বকাপে কিন্তু হার দিয়ে শুরু করেছিল আর্জেন্টিনা, একটা কিন্তু থাকে। আরেকদিকে যদি বলি স্বাধীন গণমাধ্যম কিন্তু আলোচনা হবে, এটা প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছেন। তো সে ব্যাপারে একটি রিপোর্ট আছে, দেখে আসি। 18 জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বলেন, শুধু রাজনীতি নয়, মানবিক মূল্যবোধ নিয়েও কাজ করতে হবে সাংবাদিকদের। এই বিষয়ে তাগিদ দিয়েছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সাথে টেলিভিশন চ্যানেল সমূহের কর্তা ব্যক্তিদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার টেলিভিশন চ্যানেল সমূহের কর্তা ব্যক্তিদের সাথে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে গণমাধ্যমের সমস্যার সম্ভাবনা তুলে ধরেন টেলিভিশনের শীর্ষ কর্তারা। এ সময় দলীয় লেজুরবৃত্তি না করে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। সেই সাথে গণমাধ্যমে চলমান সংকট দ্রুত নিরসনে সরকার উদ্যোগ নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তিনি যেটি পরিষ্কার বলেছেন যে কোনো সাংবাদিককে বিএনপির বা দলের পক্ষে হয়ে কাজ করার দরকার নেই, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সামগ্রিক গণমানুষের উন্নয়নের জন্য ফোকাস করতে হবে। ওয়েস বোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন, এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামত এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা। তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। সারাক্ষণের রাজনীতি নয়, বরং মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করতে সাংবাদিকদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরে প্রেস সচিব জানান, 18 জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন নিয়ে আলোচনা হবে। আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। আগামী 18 জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। সোমবার দুপুরে সচিবালয়ে ঘণ্টাখানেক চলে সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত গুড মর্নিং বাংলাদেশে, সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশেষে মহাখালী, সায়দাবাদ এবং গুলিস্তান বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিচ্ছে সরকার। যানজট কমাতে তৈরি হচ্ছে অস্থায়ী ডিপো। এতে মহাখালীর জন্য পূর্বাচল এবং সায়দাবাদের গাড়ি রাখা হবে কাঁচপুরে।
রাজধানীর নাগরিক ভোগান্তির আরেক নাম যেন বাস টার্মিনাল। সড়কে পার্কিং থেকে শুরু করে যেখানে সেখানে থেমে যাত্রী তোলায় পুরো সড়কে তৈরি হচ্ছে যানজট। আর এক্ষেত্রে বড় তিন নাম গুলিস্তান, মহাখালী ও সায়দাবাদ। জাতীয় সেবায় এসব টার্মিনাল ঘিরে নৈরাজ্য বন্ধে এবার নড়ে চড়ে বসেছে সরকার। গাড়ি রাখার জন্য অস্থায়ী ডিপো নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিস্তারিত জানান ঢাকা উত্তর ও দক্ষিণের প্রশাসক। সায়দাবাদে এক স্টেশন কাঁচপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি, এবং ওইটাও উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়। গুলিস্তানের এই টার্মিনালটাকেও সরানোর জন্য আমাদের ডিসিশন হয়েছে। মহাখালী আন্তঃজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে, হয়তো বা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। হয়তোবা পূর্বাঞ্চলের দিকে আন্তঃজেলা বাস যেখানে খালি জায়গাগুলো আছে এরকম একটা মোটামুটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ঢাকা গাজীপুর রুটের আরেক বিস্ফোরা বিআরটি প্রকল্প নিয়ে গঠন করা হয়েছে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি। তারা 7 দিনের মধ্যে জমা দেবে প্রতিবেদন। এটাকে কিভাবে একটা ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং যে বিনিয়োগটা হয়ে গেছে এটা সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 3 জন বিশেষজ্ঞকে ডেকেছেন যারা গণপরিবহন নিয়ে কাজ করে। উনি শুনেছেন আগামী 7 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আপনারা দেখতে পারবেন যাতে করে বিনিয়োগটা এটা সর্বোচ্চ ব্যবহার হয়। আগামী সপ্তাহে শাহবাগ মোড়ে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হবে বলেও জানান এই যোগাযোগ বিশেষজ্ঞ। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। সীমান্ত হত্যা, অবৈধ পুশিন ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে সরকার। রাজধানীতে প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেছে 11 দল। নেতারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সাথে ভারত একের পর এক আগ্রাসী আচরণ করছে। কোনো দেশের দাদাগিরি জনগণ আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। ভারত কর্তৃক বাংলাদেশে অবৈধ পুশিন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও পুশ-ইনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দাবি করেন, সরকারের দুর্বলতা ও নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। বাংলার শাসকদের, দিল্লির শাসকদের পরাজিত করবার ইতিহাস আছে। শিক্ষা নিয়ে ব্যবস্থা নেন। সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে যদি গুলি করে হত্যা করা হয়, সেটা যদি অপরাধের কারণে হয়, সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না। ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে। প্রধান অতিথির বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। প্রতিবেশী কোনো দেশের আগ্রাসন দেশের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতার, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি, বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। সংসদে হিজাব নিয়ে সরকারি দলের এক এমপির বক্তব্যের সমালোচনা করেন জোট নেতারা। সমাবেশ শেষে শাহবাগ থেকে শুরু হয়ে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল শেষ হয় পল্টন মোড়ে গিয়ে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখায় থাকা নারী, শিশুসহ 12 জনকে 4 দিন পর ফেরত নিয়েছে বিএসএফ। তবে নতুন করে কুড়িগ্রামের রৌমারীতে শূন্যরেখায় আটকে আছেন 9 জন। এছাড়া বিভিন্ন সীমান্তে অব্যাহত রয়েছে পুশ-ইন চেষ্টা। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, সাথে আছে গ্রামবাসী। তাই পণ্ড হয়ে গেছে বিএসএফ এর পুশ-ইনের চেষ্টা। তবে শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে আটকে থাকা নারী ও শিশুদের। জয়পুরহাটের হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধায় সে চেষ্টাও পণ্ড হয়ে যায়।
পুশ ইন ইস্যুতে থামছে না সীমান্তে উত্তেজনা। প্রতিদিনই কোনো না কোনো সীমান্তে অবৈধভাবে তৎপরতা অব্যাহত রয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের। সতর্ক অবস্থানে বিজিবি এবং সীমান্তবর্তী বাসিন্দারা। সীমান্ত উত্তেজনার সবশেষ খবর জানতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন শাহজাহান নবীন এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। শুরুতেই যাব ঝিনাইদহে। নবীন, পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন এবং বিজিবির সঙ্গে আর কারা কারা দায়িত্ব পালন করছেন? নবীন, গুড মর্নিং তামান্না। আসলে গত কয়েকদিন ধরে, বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় যে পুশিনের যে চেষ্টা, সেটি কিন্তু ঝিনাইদহে কিছুটা ব্যতিক্রম চিত্র আমরা দেখেছি। বিশেষ করে ঝিনাইদহের যে মহেশপুরের 58 বিজিবি ব্যাটালিয়ন রয়েছে, তারা সীমান্তে কিন্তু খুব তৎপর রয়েছে এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশেষ করে গত 9 দিন ঝিনাইদহের সীমান্তে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারবার পুশিনের চেষ্টা করলেও সেটি বিজিবির প্রচেষ্টায় কিন্তু বারবার সেটি ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি বিজিবি থেকে যেটি বলা হচ্ছে যে বিজিবির সদস্যরা রাত দিন এক নাগাড়ে তারা সীমান্তে টহল জোরদার করছে, মাইকিং করছেন। পাশাপাশি সীমান্তবর্তী যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু বিজিবির সাথে কাজ করছেন, বিশেষ করে রাত জেগে তারা বিজিবির সাথে টহল দিচ্ছেন। এছাড়া আনসার সদস্য এবং গ্রাম পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তারা বিজিবির সাথে একসাথে মিলে আসলে টহল দিচ্ছে এবং এই টহলের কারণে কিন্তু ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কিন্তু এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা বা পুশিনের খবর আমরা কিন্তু পাইনি। এছাড়া বিজিবি থেকে যেমনটি বলা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে সীমান্ত এবং সীমান্তবর্তী যে শূন্য রেখা, সেখানে সাধারণ মানুষের যাতায়াত বা চাষাবাদ, সেক্ষেত্রেও কিছুটা সতর্কতা তাদের অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া বিজিবি যেটা বলছে যে কোনোভাবেই ভারতের যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশিন করা, বিশেষ করে ঝিনাইদহের 78 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই সীমান্ত পার করে পুশিন করার কোনো ঘটনা তারা সফল হতে দিবে না। বিজিবি থেকে কিন্তু এ ধরনের কড়া হুঁশিয়ারি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি একটু জানাতে চাই যে সীমান্তবর্তী ঝিনাইদহের প্রায় 78 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সাথে এবং এই সীমান্তে এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা ঘটেনি এবং সেখানে কিন্তু বিজিবি এবং এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষ সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সবশেষ। তামান্না। নবীন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মামুনের সঙ্গে একটু কথা বলতে চাই। মামুন, জয়পুরহাট সীমান্তের পরিস্থিতি এই মুহূর্তে কেমন এবং বিজিবির সাথে নিশ্চয়ই এলাকাবাসীও তৎপরতা চালাচ্ছে পুশিন ঠেকাতে, বিস্তারিত জানতে চাই। তামান্না, শুভ সকাল। আমরা শুনছিলাম ঝিনাইদহের কথা। আমি যদি জয়পুরহাটের কথা একটু বলি, গত 1 সপ্তাহ ধরে জয়পুরহাটের পরিস্থিতি স্বাভাবিক ছিল, তবে গত পরশু দিন থেকে এক বৃদ্ধকে ভারত থেকে পুশিন করা হয়েছিল এবং সেই পুশিনের পর থেকে কিন্তু আবারও এই সীমান্ত কিছুটা উত্তেজিত অবস্থায় বিরাজ করছে। আমি গতকাল এবং পরশু দিন ধরেই সীমান্ত এলাকায় রয়েছি, সেখানে কিন্তু বিজিবি এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমি বিজিবি যারা অধিনায়ক রয়েছেন এখানে, যিনি তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে পুশিন চেষ্টায় খুবই সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং বিজিবি সবসময় টহল অব্যাহত রেখেছেন। এবং স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, স্থানীয়রা যেটি বলছেন যে রাতের আধারে অনেক জায়গায় পার করার চেষ্টা করছে তারা, কিন্তু সেটি কিন্তু বিজিবি সাথে স্থানীয়রা রুখে দেওয়ার চেষ্টা করছেন। তবে স্থানীয়রা দাবি করছেন, যেটি বলছেন যে ভারতের যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক ভারতীয় নাগরিকদেরকে নিয়ে আসা হয়েছে, যে কোনো সময় যে কোনোভাবে তারা পুশিন করতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জয়পুরহাটের 26 কিলোমিটার যে সীমান্ত এলাকা রয়েছে, এখানে 2টি ব্যাটালিয়নের পক্ষ থেকে দেখভাল করা হয়। 14 ব্যাটালিয়ন এবং 20 ব্যাটালিয়নের পক্ষ থেকে এই 26 কিলোমিটার যে সীমান্ত সেটি কিন্তু দেখভাল করা হয়। আমরা দেখেছি যে এই বৃদ্ধকে গতকাল পরশু যে সারাদিন ধরে পানিতে রেখে নির্যাতন করা হয়েছিল, সেই খবরও কিন্তু আমরা স্টার নিউজের মাধ্যমে জানিয়েছিলাম। সব পরিস্থিতি যদি এখন বলা যায়, জয়পুরহাটের যে সীমান্ত এলাকায় এখন গতকাল থেকে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, তবে সতর্ক অবস্থানে রয়েছে এখানকার বিজিবি এবং স্থানীয়রা। তামান্না, এই ছিল এখনকার মতো জয়পুরহাট সীমান্তের সর্বশেষ খবরাখবর। মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সীমান্তে উত্তেজনার খবরাখবর জানাচ্ছিলেন পুশিন সংক্রান্ত আমাদের 2 সহকর্মী।
লাইসেন্স ফেরত পেতে আজ উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছে আদ্দিন হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রীর আনা কোটি টাকা ঘুষ দিতে চাওয়ার অভিযোগও নাকচ করেছে তারা। হাসপাতালটির আইসিইউ এনআইসিইউতে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সংকটাপন্ন ৬০ জন রোগী। ২৭ মে রাজধানীর আদ্দিন হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হয় ৬ নবজাতকের। পরে এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এর পরপরই লাইসেন্স ফেরত পেতে আদ্দিন কর্তৃপক্ষ টাকা নিয়ে ঘুরছে বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। তবে সংবাদ সম্মেলনে ঘুষ দিতে চাওয়ার অভিযোগ অস্বীকার করেন আদ্দিন ফাউন্ডেশন। আমি তার পিছনে টাকা নিয়ে কেন করবো? আমি কেন টাকা নিয়ে করবো? আমার টাকা নিয়ে করার দরকার নেই। আমি তার পিছনে টাকা নিয়ে করিনি। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। লাইসেন্স বাতিলের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকার কথা তুলে ধরে মঙ্গলবার আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তারা। ৩০ দিনের মধ্যে যদি আপিল করার কথা, আমরা আশা করতেছি আগামীকালকে আমরা একটা আবেদন করবো মন্ত্রণালয়ে, মানে আমাদের দরখাস্ত লেখা হয়েছে, আগামীকাল আমরা আবেদন করব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ৭২ ঘন্টার মধ্যে রোগী স্থানান্তরের কথা থাকলেও এখনও হাসপাতালটির আইসিইউ ও এনআইসিইউ মিলিয়ে সর্বমোট ৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। দর্শক, ঘড়িতে সময় বলছে ৮টা গড়িয়েছে। দিনের শুরুতে আমরা নিশ্চয়ই আজকের দিনে মানুষ পরিকল্পনা কি করবে বের হবেন নিশ্চয়ই। তো দিনের শুরুতে যদি আসলে আজকের আবহাওয়াটা কেমন থাকে, কেমন থাকবে সেটা জেনে নেওয়া যায় এবং এখন আসলে ট্রাফিক কেমন আছে সে ব্যাপারটা জেনে নিলে পরিকল্পনা সাজানো অনেকটাই সহজ হয়ে যায়। তার জন্য আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস, আমরা ওয়েদার এবং ট্রাফিক আপডেটের খবরাখবর জানিয়ে দেব আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফের মাধ্যমে। তিনি আরেকটি স্টুডিওতে আছেন। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন, দিনের শুরুতে আমরা ঘড়ি কাটায় এখন ৮:০৫। হয়তো অফিস যাত্রী যারা আছেন, অফিসমুখী যাত্রী যারা আছেন, তারা অনেকেই হয়তো বাসা থেকে বের হচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে আবহাওয়া কেমন থাকবে, ছাতাটার সঙ্গে নিলে সুবিধা হবে কিনা, কিংবা কোন রাস্তায় বের হলে কিছুটা যানজটের সংখ্যা রয়েছে এবং কোন রাস্তায় বের হলে সেই যানজট আসলে পরিহার করে বা পাশ কাটিয়ে সহজে গন্তব্যে পৌঁছানো যাবে, তা নিয়েই আমাদের নিয়মিত আয়োজন। আমরা আজ দেখে নেব আজকের বিশ্বের বিভিন্ন প্রান্তের আসলে দেশগুলোতে বায়ুমান কেমন রয়েছে। তার ভিত্তিতে সুইজারল্যান্ড ভিত্তিক যে জরিপ সংস্থা আইকিউ এয়ার, তাদের জরিপ অনুযায়ী আজকে সারা বিশ্বে বাতাসের বা বায়ুমানের সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইডেনের শহর স্টকহোম এবং দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার একটি শহর মন্ট্রিল, তৃতীয় স্থানে রয়েছে নরওয়ের অসলো। গতদিন যেমনটা ছিল, আসলে নরওয়ের অসলো কিন্তু গতদিন প্রথম স্থানে ছিল এবং তাদের বায়ুমান সূচক ছিল ৭। সেই ক্ষেত্রে অসলোর বায়ুমান কিছুটা নেমে গিয়ে আজ বায়ুমান সূচকে সেটি রয়েছে ১৪, যা যদিও সেটি বায়ুমান সূচকে যথেষ্ট ভালো, তবে তাদের বায়ুমান সূচকের কিছুটা অবনতি হয়েছে। পাশাপাশি সুইডেন স্টকহোম, কানাডার মন্ট্রিল কিংবা নরওয়ের অসলোর পাশাপাশি কসোভোর প্রিস্টিনা, ইউক্রেনের কিয়েভ, এই সমস্ত শহর রয়েছে আসলে বায়ুমান সূচকে বিশুদ্ধ বায়ুর তালিকায়। এ সমস্ত দেশ রয়েছে। সেই জায়গায় যদি আজ আমরা ঢাকার অবস্থান ঠিক কোথায় রয়েছে সেটি যদি জানতে চাই, বিষয়টি দুঃখজনক যে আমাদের আসলে ক্লিনলিয়েস্ট সিটিজে না থেকে মোস্ট পলিউটেড সিটিজে গেলে আমরা দ্রুত ঢাকার অবস্থান খুঁজে পাই এবং মোস্ট পলিউটেড সিটিজের ৮ নম্বর স্থানে রয়েছে আসলে ঢাকা, যার বায়ুমান সূচকে যার স্থান রয়েছে হচ্ছে ১০৭। গতদিন যেটি ছিল ৮৪, আজ কিন্তু সেটি ১০৭, অর্থাৎ বায়ুমান সূচকে গতদিনের চেয়েও ঢাকার বায়ুমান আজ বেশ অবনতি হয়েছে এবং ঢাকা গতদিন ছিল ২০ নম্বর অবস্থানে ছিল, ২০তম অবস্থানে ছিল। সেই জায়গায় ঢাকা আজ দূষিত বায়ুর থেকে ৮ নম্বর অবস্থানে উঠে এসেছে এবং ৮ নম্বর অবস্থানে উঠে এসেছে তাদের বায়ুমান সূচকে ১০৭, যেটি আসলে বায়ুমান সূচক হিসেবে খারাপ। যেমনটি আসলে এখানে সূচকে বলে দেওয়া থাকে শুরুতেই যে ৫০ পর্যন্ত বায়ুমান সূচক ভালো, ৫১ থেকে ১০০-র মধ্যে হলে মোটামুটি সন্তোষজনক। তবে যখনই কিনা ১০০ ছাড়িয়ে যায় সেটিকে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, অর্থাৎ অস্বাস্থ্যকর বায়ু হিসেবে তাকে শনাক্ত করা হয় এবং ঢাকা কিন্তু আজ সেই ১০৭ সূচকে রয়েছে, বায়ুমান সূচকে ১০৭, যেটি কিন্তু অস্বাস্থ্যকর। অর্থাৎ আজকে ঢাকার বায়ু কিন্তু অস্বাস্থ্যকর। যদি আমরা এলাকা ভিত্তিক ঢাকার বায়ু বিশ্লেষণ করতে যাই, সেখানে আমরা দেখতে পাবো এই জায়গাটিতে আসলে ঢাকার বিভিন্ন স্থানে বায়ুমান বিভিন্ন রকম, তবে সেই জায়গায় গুলশান, বাড়িধারা, বাড্ডা এই এলাকায় কিন্তু আসলে বায়ুমানের অবস্থা বেশ খারাপ। ১৬০ অর্থাৎ ১৫০ ছাড়িয়ে গেছে, অর্থাৎ বেশ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে এই গুলশান, বাড়িধারা এবং বাড্ডা এলাকার বায়ুমান। পাশাপাশি এই দিকে যদি মিরপুর, বড়বাগ
এই জায়গাটার দিকে যদি খেয়াল করি সেখানে বায়ুমান 100-র নিচে, অর্থাৎ কিছুটা ভালো। একই সঙ্গে নিকেতন কিংবা ঢাকার এই পাশে পল্টনের এই পাশটাতে বায়ুমান সূচক 95-89, যেগুলো আসলে 100-র নিচে, অর্থাৎ মোটামুটি সন্তোষজনক। তবে ঢাকার যে গড় বায়ু সূচক সেটি হচ্ছে 107, অর্থাৎ সেটি কিন্তু বিভিন্ন শ্রেণীর যারা মানুষ রয়েছেন, যাদের ফুসফুসে সংক্রমণ কিংবা শ্বাসযন্ত্রের জটিলতাজনিত বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের জন্য এই বায়ুটি যথেষ্ট অস্বাস্থ্যকর এবং ক্ষতিকারকও বটে। তবে এই ছিল আসলে ঢাকার বায়ুমান নিয়ে। এবার যদি ঢাকার আবহাওয়ার পূর্বাভাসটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, ঢাকার এখনকার তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি আসলে অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং হিট ইন্ডেক্সেও 32 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। সেই জায়গায় আসলে বায়ুমান সূচক, যেমনটি আসলে বলছিলাম, বায়ুর গুণগত মান আসলে বেশ নিচু বা নিম্নমানের। এবং এই জায়গায় যদি বৃষ্টির পূর্বাভাস নিয়ে যদি কথা বলতে হয়, প্রতি ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আসলে 11টা-12টার দিকে কাছাকাছি সময়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। তবে বেলা যত গড়াবে আসলে বৃষ্টি সংখ্যা কেটে গিয়ে আসলে সূর্য ঝলমলে একটি দিনের পূর্বাভাস কিন্তু আসলে এই অ্যাকুওয়েদার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে দেখানো হচ্ছে। তো সেই জায়গায় আসলে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কমই বটে, এবং তাপমাত্রাও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা নেমে আসার সম্ভাবনা দেখানো হচ্ছে এখানে, যে 11টার দিকে যেমনটি থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, 12টার দিকে 32, এবং তারপরে ধীরে ধীরে কমতে কমতে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসবে। সেই জায়গায় গড় তাপমাত্রা দেখানো হচ্ছে আসলে 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভূত হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো এই ছিল আসলে আবহাওয়ার পূর্বাভাস যেমনটি দেখছিলাম আসলে। এবার এই পর্যায়ে যদি আমরা একটু ঢাকার বিভিন্ন সড়কের যান চলাচলের যে আপডেট বা সবশেষ খবরাখবর যদি আপনাদের জানাতে চাই, সেক্ষেত্রে আসলে ঢাকার প্রবেশ পথ নিয়ে প্রথমে কথা বলতে চাই। যেমনটি আসলে গাবতলী আমিনবাজার যে প্রবেশ পথটি রয়েছে, সেই গাবতলী আমিনবাজার প্রবেশ পথে এরই মধ্যে কিন্তু যান চলাচল বেশ বেড়ে গেছে এবং যানজট রয়েছে। অর্থাৎ যারা এই রাস্তাটি ব্যবহার করবেন আজ এই মুহূর্তে, তাদের আসলে বেশ ভালো রকম যানজট পোহাতে হতে পারে, এবং সেই জায়গায় বিকল্প রাস্তা ব্যবহার করে যানজট মোকাবেলা করা কিংবা যানজটটিকে পাশ কাটিয়ে একটু চলাচল করাটি হবে বুদ্ধিমানের কাজ। এই জায়গায় যদি আমরা ঢাকার আমিনবাজারের পর আমিনবাজার গাবতলী রাস্তার পর আরেকটি প্রবেশদ্বার নিয়ে যদি এ পাশে কথা বলি, যেমনটি যাত্রাবাড়ির এই পাশটাতে, তো যাত্রাবাড়ির এই পাশটাতেও এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ যানবাহনের চাপ বেড়ে গেছে, অর্থাৎ যানজট এখানেও পোহাতে হবে যাত্রীদেরকে। তো যারা এই রাস্তাটিও ব্যবহার করবেন তাদেরকেও বেশ সময় হাতে নিয়ে আসলে বের হতে হবে, এবং যানজট এড়ানোর জন্য বিকল্প রাস্তা ব্যবহার করা তো সব সময়ের জন্যই বুদ্ধিমানের কাজ, এবং সেটি করতে পারলে কিন্তু বেশ সুবিধা পাওয়া যাবে। যদি আমরা ঢাকার ভেতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোর দিকে খেয়াল করি, যেমনটি আসলে মতিঝিল অফিস পাড়ার দিকে যদি খেয়াল করি, সেখানে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো যানজট দেখা যাচ্ছে না, যানবাহনের চাপ বেশ কম রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অফিস যাত্রী যারা আছেন তারা আসলে যতটা রাস্তায় বেরোবেন সেই অনুযায়ী যানবাহনের চাপ বাড়তে থাকবে এবং যানজট বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে যারা বুদ্ধিমান রয়েছেন কিংবা সময় বাঁচাতে চাচ্ছেন, হাতে কম সময় রয়েছে, তাদের জন্য মেট্রো রেল ব্যবহার করাটি আসলে বেশ সময় বাঁচানোর জন্য বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে। এপাশে যদি মতিঝিল পার হয়ে আমরা এপাশে কাকরাইল হয়ে শাহবাগের এই অংশটাতে যদি আসি, সেখানেও কিন্তু শাহবাগে এরই মধ্যে জ্যাম শুরু হয়ে গেছে। এপাশে কারওয়ান বাজারের এই রাস্তাটিতেও জ্যাম রয়েছে। তারপরে আবার কাজী নজরুল ইসলাম এভিনিউতে কিছুটা জ্যাম কম থাকলেও তেজগাঁর এপাশে এসে আবার জ্যামে পড়তে হতে পারে, যানজট পড়তে হতে পারে। এবং মহাখালী বাস টার্মিনালে যথারীতি যেমন যাত্রীবাহী বাসের চাপ থাকে, সেই চাপের কারণে কিন্তু যানজট এরই মধ্যে তৈরি হয়ে গেছে। তো এই জায়গায় আসলে আমাদের সচেতন নাগরিক হিসেবে যেটি করতে হবে, সময়ের মূল্য কখনোই জীবনের মূল্যর চেয়ে বেশি নয়, সেই কথাটি মাথায় রেখে আসলে ট্রাফিক আইন মেনে চলে, সচেতন নাগরিক হিসেবে ট্রাফিক আইন মেনে চলে সড়কে যাত্রা করা উচিত। তো এই ছিল আসলে সড়কের সবশেষ এবং একই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাসের সবশেষ জানাচ্ছিলাম আমি। এ পর্যায়ে আমরা মূল স্টুডিওতে ফিরে যেতে চাই, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ট্রাফিকের আপডেট এবং ওয়েদারের যে খবরাখবর দিলেন, সেগুলো যদি আমাদের দর্শকরা আমল নেন, তাহলে বেশ খানিকটা স্বস্তিতে তারা দিন শুরু করতে পারবেন। এদিকে কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রীকে বরণ করতে মৌলভীবাজারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শ্রীমঙ্গলে শুইলপুর গ্রামের জখাতুন বিবি। স্বামীর মৃত্যুর পর ঠাঁই হয় ভাইয়ের সংসারে, সেখানেও অভাব অনটন, বাধ্য হয়ে বেছে নেন ভিক্ষাবৃত্তি। হতদরিদ্র এই নারী এবার পাচ্ছেন ফ্যামিলি কার্ড, তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী মরণে
ওনকে আমি বড় বিয়েসবের মতো করি, ওনকে আমার খেউটা খাটাই আমার ফালন যন্ত্র নাই, ওনকে আমি এখন দিয়ে আবুজাত করা বাইরে গেছে আসলাম, বাইরে গেছে এনকো বাইরে গেছে দেখা যায় এনকো তারই ফেট চলে না, চার ফেট চলতে না আমার ফালতু কেমনি। জখাতুনের মতো মৌলভীবাজারের আরও ৩ শতাধিক নারী পাচ্ছেন তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড। রিক্সা রুজি দিয়া আমরা ফ্যামিলিটা চলে না, খুব একটা কষ্টে চলে। ফ্যামিলি কার্ডটা পাইলে তো একেবারে খুশি হইব। প্রধানমন্ত্রী যদি দেন তে ধরিলেন আমরা একটু সাহায্য পাইলাম, খাট আমি পাই সরকারে দেই, আমার একটু সাহায্য। আগামী ১৭ জুন মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। পরে যাবেন জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানেও বিতরণ করবেন কার্ড। মাঠ পর্যায়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা সেটা রিভেরিফিকেশন করছি। আশা করছি চূড়ান্তভাবে ফ্যামিলি কার্ডের মধ্যে যারা থাকবেন তারা যোগ্য উপকারভোগী থাকবেন এবং এই ফ্যামিলি কার্ডের সুবিধা তারা পেয়ে নিশ্চয়ই তারা অত্যন্ত খুশি হবেন। মঞ্চ তৈরি সহ প্রধানমন্ত্রীকে বরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি, থাকবে নিরাপত্তা ব্যবস্থা। সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সামগ্রিকভাবে সমন্বয় করছে, আপনারা জানেন আইন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স, পাশাপাশি আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা দপ্তরে আমরা যে আমাদের সার্বিক সহযোগিতা সেটা আমরা করছি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। জেলা জুড়েই এখন সাজ সাজ রব। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর প্রধানমন্ত্রীকে বরণ করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা কেমন দেখছেন, আর প্রধানমন্ত্রী কাল কি কি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন? ইমন, আপনি যেমনটা বলছিলেন যে মৌলভীবাজারে আগামীকাল কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে আসছেন এবং এখানে দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু তারা আনন্দ মিছিল করেছেন, তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা সভা করেছেন, তাদের প্রস্তুতি সভাগুলো করেছেন তারা। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির কাজ এবং সাউন্ড সিস্টেমের কাজ চলছে। এখানে আসলে তারেক রহমান সকালে সিলেট এমএজি উসমানী বিমানবন্দরে তিনি অবতরণ করার পর সেখান থেকে তিনি দুপুর 1টায় শ্রীমঙ্গলে যে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের যারা উপকারভোগী রয়েছে তাদের মাঝে। তারপর কিন্তু তিনি সেখান থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ অর্থাৎ এই মাঠটিতে তিনি এসে উপস্থিত হবেন এবং দুপুর 2:30টার দিকে তিনি এখানে বক্তব্য রাখবেন এবং তিনি কার্ড বিতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি যদি আপনাকে আরো জানিয়ে রাখি যে প্রতিদিনই কিন্তু সন্ধ্যা থেকে সকাল অবধি, রাত থেকে সকাল অবধি তারা কিন্তু এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। এই যদিও একটু আবহাওয়া বিঘ্ন ছিল, এই কারণে অনেকটা কর্দমাক্ত এই এলাকাটি, এই মাঠটি আসলে বালু ফেলে উপযোগী করা হয়েছে। এছাড়া যদি আমি বলি যে শ্রমিকরা কিন্তু নিয়মিত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তারা প্রশাসনের পক্ষ থেকে তারা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থাটি তারা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ইমন মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল প্রধানমন্ত্রী মৌলভীবাজারে গেলে আপনার মাধ্যমে দর্শকদের আমরা খবরাখবর নিশ্চয়ই জানিয়ে দেব। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত গুড মর্নিং বাংলাদেশে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ধরে রাখতে সরকার এবং বাংলাদেশ ব্যাংককে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন ব্যাংক খাতের বিশেষজ্ঞরা। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে বিপর্যয়ের আশঙ্কা তাদের। অন্যদিকে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের ক্ষেত্রে সৎ, দক্ষ এবং যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। খুরশিদ আলমকে চেয়ারম্যান করার পর থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আস্থার সংকটে ব্যাংক থেকে 4,000 কোটি টাকার বেশি তুলে নেয় গ্রাহকরা। তারল্য সংকট কাটাতে ব্যাংকটিকে দুদিনে 5,000 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে রোববার ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। নীতি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় একজন নির্বাহী পরিচালককে। দায়িত্ব নিয়েই আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা ও লেনদেন স্বাভাবিক করতে কাজ করার ঘোষণা দেন তিনি। গ্রাহকদের আর
পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা নির্বিঘ্নে আপনাদের লেনদেন করবেন, স্বাভাবিকভাবে লেনদেন চলবে। অর্থনীতিবিদরা বলছেন ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম একটি চাকা। এই ব্যাংক থেকে গ্রাহকের আস্থা উঠে গেলে বড় বিপর্যয়ের আশঙ্কা তাদের। আমানতকারীরা যদি ব্যাংকমুখী না হন, তারা যদি তাদের সঞ্চয়ের যে উদ্বৃত্ত যেটা অংশ আছে সেটা যদি ব্যাংকে জমা করতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ না করেন, ঝুঁকি অনুভব করেন, সেক্ষেত্রে এই সরকারি তহবিল থেকে বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সময়ে সময় যে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে, এ কিন্তু আলটিমেটলি দীর্ঘমেয়াদী ব্যাংকে সমাধান নিয়ে আসবে না। গ্রাহকের আস্থা ধরে রাখতে তারল্য সহায়তার পাশাপাশি সরকার ও বাংলাদেশ ব্যাংকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পরামর্শ ব্যাংক খাতের এই বিশেষজ্ঞের। সরকার তথা রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক, তারা এই ব্যাংকে খুব বেশি মাত্রায় যে এক্সপেরিমেন্টিং যেটা তারা করতে চাচ্ছেন বা করেছেন ইতিমধ্যে, সেখান থেকে আমার কাছে মনে হয় তারা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন। পরবর্তী যে পরিচালনা পর্ষদ আসবেন বা ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষে যারা আসবেন, তাদেরকে যাতে বাদ বিচার করে এবং একটি দক্ষ বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে যদি এই প্রতিষ্ঠানে পরিচালনার জন্য পরিচালনা পর্ষদে নিয়ে আসা হয়, আমার কাছে মনে হয় আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব। ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই গঠন হবে 5 সদস্যের নতুন বোর্ড। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে যে ওষুধের বার্ষিক খরচ কয়েক কোটি টাকা, তা এবার 96% কম মূল্যে জেনেরিক সংস্করণে দেশের বাজারে এনেছে বেক্সিমকো ফার্মা। ফুসফুসে বিরল রোগ প্রাণঘাতী সিস্টিক ফাইব্রোসিসের চিকিৎসায় এই ওষুধটি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব ছাড়ের সুবিধা চলে গেলে এই সাশ্রয়ী চিকিৎসা আবারও নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। সিস্টিক ফাইব্রোসিস একটি প্রাণঘাতী ও বংশগত রোগ, যা ফুসফুসে ঘন আঠালো শ্লেষ্মা জমিয়ে শ্বাস প্রশ্বাসে বাধা তৈরি করে। বিশ্বের প্রায় 2.5 লাখ মানুষ এ রোগে আক্রান্ত। বিশ্ববাজারে এই রোগের প্রতিষেধক মোটেও সহজলভ্য নয়। আক্রান্তদের চড়া মূল্যে ওষুধ কিনতে হয় যুক্তরাষ্ট্র থেকে। সম্প্রতি দেশেও দেখা দিয়েছে বিরল এই রোগ। তেমনি 7 বছরের শিশু আদিল জন্মের পর থেকে প্রাণঘাতী এই রোগ বহন করে চললেও দামি এই ওষুধ কিনে চিকিৎসা চালানো কষ্টসাধ্য তার পরিবারের জন্য। খুবই এক্সপেন্সিভ, $3,75,000 পার ইয়ার। মানে এটা আসলে তো আমাদের মতো ফ্যামিলি অথবা বাংলাদেশের সাবকন্টিনেন্টের কোনো ফ্যামিলির পক্ষে এটা অ্যাফোর্ড করা পসিবল না। প্রতিটা সেক্টরে এই জিনিসগুলোর রিসার্চ অবশ্যই বাড়াতে হবে যে অ্যাকচুয়ালি প্রবলেমগুলোর সলিউশনগুলো কোথা থেকে আসবে। বিষয়টি মাথায় রেখেই এবার ওষুধটি বাজারে আনলো দেশি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যুক্তরাষ্ট্রের চেয়েও প্রায় 96% কম মূল্যে চাহিদাপত্রের ভিত্তিতে ওষুধটি রোগীদের হাতে তুলে দেবে প্রতিষ্ঠানটি। তবে এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব ছাড়ের সুবিধা চলে গেলে দাম যাতে নাগালের বাইরে না যায়, সে উদ্যোগ নেয়ার দাবি প্রতিষ্ঠানটির। আমরা তো আহ্বান করেছিলাম যে আমাদের এইটা কতটুকু বাড়ানো যায়, রাইট? কেন এটা আসলে মেডিসিনের উপরে একটা বড় ইম্প্যাক্ট আসবে, স্পেশালি পেটেন্টেড মেডিসিন। আমরা ভয় পাই কিছু মেডিসিন গ্রুপ নিয়ে, যেমন হচ্ছে আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট, রাইট, বা আরও এই ধরনের জেনেটিক ট্রিটমেন্ট, যেগুলো খুব প্রেডেটরি প্রাইসিং করে মাল্টিনেশনালগুলো। সোমবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা সহ 6টি দেশের রোগী ও প্রতিনিধিদের হাতে এ ওষুধ তুলে দেয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। বগুড়া ঘিরে ঘোষিত 10টি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরাঞ্চলের এই প্রবেশদ্বার। আন্তর্জাতিক বিমানবন্দর, আধুনিক বিশ্ববিদ্যালয় এবং নতুন রেলপথ সহ একগুচ্ছ মেগা প্রকল্পে পাল্টে যাবে শিক্ষা, শিল্প, কৃষি, অর্থনীতি সহ সামগ্রিক চিত্র, যা ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগের অন্যতম প্রাণকেন্দ্র বগুড়া। এই জেলাকে আরও আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে এবার নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। গেল শুক্রবার বগুড়া প্রেস ক্লাবের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর পক্ষে 10টি বড় উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মেগা প্রকল্পগুলোর মধ্যে 12,500 কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ এবং রানীরহাট থেকে গাবতলী পর্যন্ত মেট্রো রেলের আদলে আধুনিক ট্রেন যোগাযোগ ব্যবস্থা, সাথে বগুড়া, নওগাঁ ও মোকামতলা জয়পুরহাট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ। এছাড়া যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে থাকছে কার্গো ও পাইলট ট্রেনিং সুবিধা সহ আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা একটি বহুমাত্রিক বিমানবন্দর হিসাবে
পেতে যাচ্ছি। সেখানে 6টি সুবিধা থাকছে আমাদের। এটা একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে এবং উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক এবং দেশের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে বগুড়া বিমানবন্দরটি আলোর মুখ দেখতে যাচ্ছে। উচ্চশিক্ষার প্রসারে শহরের বাইরে গড়ে উঠবে কৃষি প্রকৌশল ও বিজ্ঞান অনুষদ সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়, সাথে থাকছে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামও। এছাড়া পরিকল্পিত নগর গড়তে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনেরও পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের জন্য 25 কোটি ও বগুড়া প্রেস ক্লাবের জন্য 1 কোটি টাকা অনুদানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আমরা করতে যাচ্ছি নতুন নতুন ভবন নির্মাণের নকশা অনুমোদন এবং নতুন নতুন উপশহর বা নতুন নতুন আবাসিক এলাকা নির্মাণের ব্যাপারে এই বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। স্থানীয়রা বলছেন এসব প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে বগুড়া, বদলাবে কৃষি, অর্থনীতি সহ সামগ্রিক চিত্র। আমাদের বগুড়াতে অবশ্যই যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, বগুড়াবাসীর জন্য, এলাকার জন্য খুবই ভালো হয়। সরকার আসার পর আমাদের অনেক কিছুর আশা দেওয়া হচ্ছে, বাট আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি না। শুধু শুনতেছি যে আমাদের বগুড়া এত কিছু উন্নয়ন হবে। সাধারণ ভোটারদের আবেগ অনুভূতি যেন তারা প্রধানমন্ত্রী যেন উপলব্ধি করে সবার মতামত নিয়ে বগুড়া উন্নয়নের ক্ষেত্রে একটি টাস্কফোর্স গঠন করার পরে যেন উনি যেন সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করলে আমার মনে হয় যে এটা খুব ভালো হবে। শুধু এসব মেগা প্রকল্পই নয়, শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে মোকামতলা নামে 13তম উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। একটু পর সঙ্গে থাকো। আর একবার স্বাগত গুড মর্নিং বাংলাদেশে। মাত্র 25 দিনে বরগুনার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে 13টি মরদেহ। এর মধ্যে রয়েছে রহস্যজনক মৃত্যু, আলোচিত হত্যাকাণ্ড এবং গণপিটুনিতে নিহতের মতো ঘটনা। একের পর এক হত্যাকাণ্ড, মরদেহ উদ্ধারে জনমনে বাড়ছে আতঙ্ক। সচেতন মহল বলছে, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা না নিলে প্রশাসনের উপর মানুষের আস্থা কমে যেতে পারে। আরও বিস্তারিত নুরুল আহাদ অনিকের রিপোর্টে। 3 জুন বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর 2টি কক্ষ থেকে উদ্ধার করা হয় পরিচ্ছন্নতা কর্মী ইতিরানী এবং তার 2 শিশুকন্যার মরদেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 2 সন্তানকে নিয়ে স্বাভাবিকভাবেই ডাকবাংলোতে প্রবেশ করেন ইতিরানী। পরে 2টি আলাদা কক্ষে অবস্থান নেন তারা। কয়েক ঘন্টা পর কেয়ারটেকার গিয়ে এক শিশুকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ আরেকটি কক্ষের দরজা ভেঙে ইতিরানী ও আরেক মেয়ের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে রহস্য এখনো কাটেনি। স্বামী স্ত্রী কোনোদিনও কোনো মুখ কোলাকালি হয় নাই। আগে আর কি ঘরে একটু সংসারে আর কি একটু কষ্ট চলে। আলোচিত এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরও চাঞ্চল্যকর ঘটনা। গত 7 জুন সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার ব্যবসায়ী শামীম বাড়ির সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিয়ে বের হয়ে বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে গৌরীচন্না বাজার সংলগ্ন বড় খাল থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। 11টার সময় আমি বাড়ি যাওয়া দেখছি, সেই সময় আমি দেখছি 2টা লোক বসে, একটা হলো শামীমের মতো একটা গেঞ্জি গায়ে, আর একটা লোক পাশে বসে। এটা আমি ঠিক করতে পারি। সে একটা ভালো লোক, তার যে এই রকমের একটা কাজ হবে আমরা কইতেও পারি না। গত 19 মে আমতলীর পশ্চিম চিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক নারীর মরদেহ। এরপর 26 মে জেলা জজ আদালত চত্বরের পাশের এলাকা থেকে উদ্ধার করা হয় আরেক নারীর মরদেহ। পরিচয় শনাক্ত না হয় ময়না তদন্ত শেষে তাকে গণকবরে দাফন করা হয়। 12 জুন কালো বাহিনীর প্রধানকে গণপিটুনিতে হত্যা। 13 জুন সকালে পাথরঘাটার রিকশা চালকের ক্ষতবিক্ষত মরদেহ। একই দিনে বরগুনা সদরে 2 নারী এবং বামনার এক যুবক ও বেতাগীতে নিজ বাড়ি থেকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। সবশেষ 24 জুন তালতলী থানা পুলিশের ব্যারাক থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে 25 দিনে জেলার বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। একটার পর একটা মরদেহ উদ্ধার, এটা আইনশৃঙ্খলা পরিস্থিতির এক ধরনের অবনতিই বলবো। তাদের মৃত্যুর কারণটা কি, এই কারণটা কিন্তু উদ্ঘাটন হয়নি। বগুড়া পুলিশ প্রশাসন আরও তৎপর হতে হবে, এটাই বাস্তবতা। এবং তারা ইতিমধ্যেই সেভাবে একটা
ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন যাতে করে এটা নিয়ন্ত্রণ থাকে। এমন পরিস্থিতিতে পুলিশ বলছে আলোচিত ঘটনাগুলো তদন্ত চলছে। এছাড়াও অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। একাধিক ঘটনা ঘটেছে, বিভিন্ন কারণে বিভিন্নভাবে ঘটেছে। আমরা প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং প্রত্যেকটি বিষয়ে নিয়ে আলাদা আলাদা টিম কাজ করছে। প্রত্যেকটি ঘটনা উদ্ঘাটিত হবে, প্রত্যেকটি ঘটনার সঙ্গে যারা জড়িত তারা শনাক্ত হবে, গ্রেপ্তার হবে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি বরগুনাবাসীর। নুরুল আহাদ অনিক, স্টার নিউজ, বরগুনা। মাদারীপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, হামলা ভাঙচুরে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি জানতে সেখান থেকে যুক্ত হচ্ছে আকাশ আহমেদ সোহেলের সঙ্গে। সোহেল, শুভ সকাল আপনাকে। সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে কেমন? থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলছিলাম, কোনো মামলা বা আটকের ঘটনা ঘটেছে কিনা এ পর্যন্ত? তামান্না, আপনাকেও শুভ সকাল। আমি রয়েছি ঝিকরহাটি এলাকায়, যে মাদারীপুর সদর উপজেলায় গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে কিন্তু শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন 14 জন, এর মধ্যে 2 জন কিন্তু গুরুতর অবস্থায় ঢাকায় ভর্তি রয়েছে। তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার আহতদের পরিবার। এই মুহূর্তে আমি এখানে রয়েছে, আমি কথা বলতে চাই এখানকার যে স্থানীয় একজন বাসিন্দা রয়েছেন, তার সাথে কথা বলতে চাই। আসলে এখানে কি ঘটেছিল আর যারা আহত আছেন তাদের অবস্থা এখন কেমন? স্যার, এখানে ঘটনা হয়েছে, তারা ভাঙচুর করছে। ভাঙচুর করার পর আমরা এই জায়গায় আইছি, আরবার আমাকে কোবাইছে। হানিফ খুঁজে নাম, এই ছেলেটারে বোম লাগাইছে, কোবাইছে। বোম ভরছে 20 ছিলেন, কিন্তু ছেলেটা পড়িয়েছিল পানি ভিতরে। পড়িয়ে দেওয়া সেই 20 ছিলেন বোম ফুটে তারা ধরে নেয়। এরপর এইটা ভাঙ্গা চুরার পর এই সংঘর্ষ কাদের সাথে আর কি নিয়ে আসলে শুরু হলো? এখানে শুরু হয়েছে দলাদলির ব্যাপারে। দলাদলি ওই যে মোল্লা বেটা জন্য কাটতে চেয়েছিল, আবার আমাদের হাতিবাড়ি একটা কাটতে চেয়েছিল। সেই উপলক্ষেই এই গন্ডগোলটা, কিন্তু গন্ডগোলটা করতে চাইছিল না মানুষের। হ্যাগো পাগনি, হ্যাগো বলের পাগনি, এরা দল গাছে এক হইয়া এই দলের জন্য এরা গরমের ঠেলা খালি একটা বোম বানাইয়া এই দলের মারার লেগিয়া একটা পরিস্থিতি ছিল। এখন কে ঢাকায় আছেন, তার অবস্থা কি? এখন আছে হানিফ। ঢাকা অবস্থা কি, আমরা অবস্থা শরীরে জ্বালা পড়া হইতে আছে, কোনো হুশ হয়েছে না হয়েছে তা আমি বলতে পারি না। সে আছে দুর্ভাগ্যতে। ধন্যবাদ আপনাকে। তামান্না, কথা বলছিলাম যে এখানকার যে স্থানীয় একজন বাসিন্দা তার সাথে। তবে আমি সকালে কথা বলেছিলাম মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 2টি মামলা দায়ের করা হয়েছে। দুই পক্ষের 2টি মামলায় 3 জনকে আটক করা হয়েছে গতকাল রাতেই। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত যে থমথমে পরিস্থিতি রয়েছে এই এলাকায়, কিন্তু যারা বৃদ্ধ রয়েছেন, বৃদ্ধ নারী, এরাই কিন্তু এলাকায় রয়েছেন। এছাড়া যে যুব সমাজ, কিশোর রয়েছেন, তারা কিন্তু এলাকা থেকে সরে গেছেন, তারা পালিয়ে আছেন বলে এমনটি কিন্তু এলাকাবাসী জানাচ্ছে। তামান্না, এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ। সোহেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এই মামলা এবং আটকের পরবর্তী খবরাখবর আবারও আপনার কাছ থেকে জানবো। গাজীপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক এবং নগদ 58 লাখ টাকা জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে 2 মাদক কারবারিকে। গতকাল রাত 8টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে বাবর গাজীর বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে 10,500 পিসের বেশি ইয়াবা এবং নগদ 58 লাখ টাকা উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আটক করা হয় আনোয়ার এবং শাওন নামে 2 ব্যক্তিকে। জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র সীমায় মাছ ধরার সময় 7 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ ঘটনার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, জেলেদেরকে যে আটক করে নিয়ে গেল আরাকান আর্মি, এ ব্যাপারে আপনার কাছে কি কি তথ্য রয়েছে এবং তাদের জেলেদেরকে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তাদের পরিবারের অবস্থা কি জানাবেন? আলিফ, শুভ সকাল।
টেকনাফে প্রায় 30,000-এর অধিক জেলে রয়েছে। যারা যে জেলেগুলো দেশের মাছের চাহিদা মেটানোর জন্য প্রতিদিনই নাফ নদী এবং বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে থাকেন। প্রায় 58 দিন নিষেধাজ্ঞার পরে 11ই জুন তারা মাছ শিকারে যাওয়ার পরে 4 দিন কাটতে না কাটতেই তারা গতকালকে প্রায় 7 জন জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকানের সদস্যরা তাদেরকে 2টি ট্রলার সহ জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। এবং নিয়ে যাওয়ার পরে আমরা জেলে পরিবারের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে তাদেরকে বাংলাদেশ জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং কী কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত জেলারা যোগাযোগ করেন না পরিবারের সাথে। তবে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করার কারণে আফগান আর্মি তাদেরকে ধরে নিয়ে গিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ড এবং বিজিবি যারা রয়েছে সীমান্তবর্তী এলাকায় তারা বিজিবি এবং কোস্টগার্ড তাদেরকে ফেরত আনার বিষয়ে তৎপরতা চালাচ্ছেন বলে আমরা জেনেছি। তবে তাদেরকে যে ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছে বলে আমরা জেনেছি। তবে যারা ফেরত এসেছেন বিগত সময়ে যাদেরকে ফেরত আনা হয়েছে তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদেরকে সেখানে মিয়ানমারে বন্দিশালায় রেখে তাদেরকে বিভিন্ন কাজকর্ম করা হয় বলে আমাদেরকে জানিয়েছেন জেলেরা। তবে জেলেদের যে আমরা জেলে পরিবারে যারা জেলে পল্লী রয়েছেন সেখানে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি। তারা বলছেন যে তাদের যে নিরাপত্তার বিষয় নিয়ে তারা অনেক শঙ্কার মধ্যে রয়েছেন। তাদের নিরাপত্তা জনিত কারণে তারা অনেকেই বইয়ে মাছ শিকারে যেতে পারছে না বলে আমরা জেনেছি। তবে তাদের যে 500-1000 টাকার জন্য তারা ঝুঁকি নিয়ে মাছ শিকারে যাচ্ছেন সেই ঝুঁকিটা যেন কাটিয়ে উঠতে পারে সেই বিষয়ে প্রশাসনের সীমান্তে যারা প্রশাসন রয়েছে তাদের নিরাপত্তা জোর দাবি করার জন্য তারা পরিবারের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। এই ছিল টেকনাফ সীমান্ত থেকে আমার কাছে সবশেষ। শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী শহীদুল্লাহ জানাচ্ছিলেন টেকনাফে মাছ ধরতে গিয়ে অপহৃত 7 জেলের সবশেষ খবরাখবর। হবিগঞ্জে পূর্বশত্রুতার জেরে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশতাধিক বাসিন্দা। পুলিশ জানায় সড়ক ও জমি নিয়ে বাহুবলের আদিত্যপুর ও আবদা ফৌজদা গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জেরে গতকাল দুপুরে আদিত্যপুর গ্রামে সংঘর্ষে জড়া 2 পক্ষ। পরে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সন্ধ্যার দিকে জুবাওই বাজারে ফের মুখোমুখি হয় উভয় পক্ষ। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন শেলু মিয়া ও হেলাল মিয়া। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বান্দরবানের থানচি উপজেলার এক প্রত্যন্ত পাহাড়ে প্রকৃতির এক অনাবিল প্রশান্তি নাফাকুম জলপ্রপাত। একটুখানি প্রশান্তির আশায় দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে হাজারো পর্যটক আসেন এই জলপ্রপাত দেখতে। পাহাড় চূড়াও জলপ্রপাত আর নিচে রিমাক্রি নদীর মিতালিতে গা ভাসান পর্যটকরা। কিন্তু তাদের অসচেতনতায় নষ্ট হচ্ছে সেখানকার পরিবেশ, বাড়ছে দূষণের সংখ্যা। পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ জলের ধারা আর রিমাক্রি নদীর নুড়ি পাথরের এই মেলবন্ধন যেন হাজার বছরের। এ যেন জল পাথরের কলকল সঙ্গীত। নৈসর্গিক এই দৃশ্য বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের নাফাখুম জলপ্রপাতের। এমন সৌন্দর্য আর টলটল পানিতে গা ভিজিয়ে যেন মুহূর্তে দূর হয়ে যায় জীবনের সকল ক্লান্তি। স্বস্তিতে ভরে ওঠে মন। অপার্থিব সেই স্বস্তির সন্ধানে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে প্রতি বছর এখানে ছুটে আসেন হাজারো পর্যটক। প্রায় 30 ফুট উপর থেকে আছড়ে পড়া জলপ্রপাতে শান্তি খোঁজেন পর্যটকরা। তবে এই সৌন্দর্যে ভাটা পড়েছে যেখানে সেখানে ফেলা প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট ও নানা ধরনের বর্জ্যে। পরিবেশও পড়ছে হুমকির মুখে। হাঁটতে আসলে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এইখানে আসার পরে নাফাকুমের এই ঝর্ণাটা দেখার পর আসলে এই ক্লান্তি সব দূর হয়ে যায়। এই পাহাড়েও যদি এভাবে প্লাস্টিকের আপনার অপব্যবহার হয় সেক্ষেত্রে পাহাড়ের পরিবেশ হুমকির মুখে পড়ে যাবে। আমাদেরও উচিত, প্লাস হচ্ছে সরকারেরও উচিত এইরকম একটা ব্যবস্থা করা, একটা ডাস্টবিনের একটা ব্যবস্থা করা, মানুষ যাতে অনেক সচেতন হয়।
সৌন্দর্য রক্ষায় বর্জ্য ব্যবস্থা সহ নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এই দায়িত্বপ্রাপ্তরা। শুধুমাত্র নাফাকুম না, আরো আশেপাশে যে পর্যটন স্পটগুলো আছে, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কি করা যায়, আমরা জেলা পরিষদের তরফ থেকে এটা চিন্তা ভাবনা করব এবং ওইভাবে আমরা কার্যকরী পদক্ষেপ নিতে চেষ্টা করব। নাফাখুম শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এখানকার প্রাকৃতিক ঐতিহ্যেরও অংশ। তাই এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পর্যটকদের সচেতনতা ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা আশা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা। এর মধ্য দিয়ে হরমুজ প্রণালীর অচল অবস্থা দূর হবার আশায় আছেন তারা। এদিকে চুক্তি কার্যকরের পর তেহরান যদি পরমাণু কর্মসূচি থেকে সরে আসে, তবে দেশটির উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 4 দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তিকে বড় ধরনের অগ্রগতি উল্লেখ করে এটিকে স্বাগত জানালেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। জেনেভায় G7 বৈঠকের ফাঁকে এই আশাবাদ জানালো ইইউ। আমরা আশা করছি শুক্রবার এটি কার্যকর হবে, কারণ সবারই প্রয়োজন হরমুজ প্রণালী খোলা থাকুক, এই যুদ্ধের অবসান ঘটুক। তাই আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করি এটি দীর্ঘস্থায়ী হবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির পর তেহরান যদি তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসে, তবে দেশটির উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে ইউরোপের 4 দেশ: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, এ ব্যাপারে ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে কাজ করতে প্রস্তুত আছে এই 4টি দেশ। সম্ভাব্য চুক্তির মাধ্যমে দ্রুতই হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আশা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এক্সে দ্য পোস্টে তিনি জানান, কোনো বিধিনিষেধ বা কোনো টোল ছাড়াই হরমুজ সচল হওয়া বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য। ইরান কখনো পরমাণু অস্ত্রের অধিকারী হবে না এমন আশা জানিয়ে সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি আশা করেন, এর মধ্য দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। We will now work closely with our partners to support this agreement. চুক্তিকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এটি কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের স্বার্থেই গুরুত্বপূর্ণ। আমরা চাই এই চুক্তি টেকসই হোক, কারণ এই অঞ্চলের মানুষের স্বার্থেই সামরিক সংঘাতের অবসান হওয়া জরুরি। একই সঙ্গে এটি সমগ্র বিশ্বের স্বার্থের সঙ্গেও জড়িত। দীর্ঘ উত্তেজনার পর একটি সফল চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এক্সে দ্য পোস্টে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষই ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে এটি চূড়ান্ত করবে। চুক্তিটিকে স্বাগত জানিয়ে জাপান বলছে, এর মধ্য দিয়ে হরমুজে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত হবে এবং এটি জাপানের উপর চাপ কমাবে। জাহিদুর রহমান, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটা বলছে গুড মর্নিং বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিয়া তামান্না এবং আমি আমিরুল ইসলাম আলী এবং আমি সাদিক হাসান ইমন। আগামীকাল আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।